আপোষে না দিলে চাইলেও তারা জোর করে হলেও নিয়ে যাবে আপনার মেয়েকে। আপনার সম্মান বাঁচাতে চাইলে ভেবে দেখতে পারেন। ঘটক নিজের মতামত শেষ করে কাশতে কাশতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। ইরা এখানে থাকলে ঘটককে বাড়ির ভেতরেই প্রবেশ করতে দিত না। সোজা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে রুমে চলে আসতো। তবে আজাদ চৌধুরী বেশ চিন্তিত ঘটকের বলা বেশ কয়েকটা কথা নিয়ে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে পড়েছে 9টার কাঁটায়। জুথি সাজিদ কলেজ ক্যাম্পাসে বসে আছে ইরার জন্য, কিন্তু ইরা আসছে না। সাজিদের হাতে টকটকে লাল গোলাপ আর একটা চিরকুট নিয়ে অধীর আগ্রহে বসে আছে ইরার জন্য। জুথি বেশ অবাক হয়ে দেখছে সাজিদকে। জুথি সাজিদকে প্রশ্ন করে বলল, আজকে কি প্রপোজ ডে? সাজিদ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে ফুল নিয়ে এসেছিস কেন শুনি? হুম হুম। না, এমনি। জুথি সাজিদকে বলল, মিথ্যে কথা কেন বলছিস? কাকে পছন্দ করিস তুই? আমাকেও বলবি না? আমি না তোর বন্ধু? সাজিদ বেশ কিছুটা আমতা আমতা করেই বলল। না মানে ইয়েরা কে? জুথি বেশ চটে গিয়ে বলল। মানে কি বলছিস এসব? সাজিদ শান্ত ভঙ্গিতে জানায়, না মানে ইরাকে। আমি ইরাকে অনেক দিন ধরে পছন্দ করি। আমি ইরাকে আমার মনের কথা জানতে চাই। ইরা রাজি হলে আমি ওকে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের করে নিব। তুই আমার পাশে থাকবি তো, জুথি? জুথি নিজের ভ্রু কুঁচকিয়ে নিল আর ভাবলেশীন হয়ে বলল, ইরা কখনোই রাজি হবে না এই সম্পর্কে জড়াতে, বরং আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট করে দিবে। তুই বরং আরেকবার ভেবে দেখ সাজিদ। জুথির কথায় সাজিদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হয়তো জুথি যে কথাটা বলছে হয়তো পরবর্তী সময়ে এই ফ্রেন্ডশিপে এই বিষয় নিয়ে কোনো প্রভাব ফেলতে পারে। সাজিদ বেশ মন খারাপ করে হাতে রাখা ফুলটা ফেলে দিয়ে চলে গেল ক্লাসরুমে। পেছন থেকে জুথি কয়েকবার ডাকলো, কিন্তু সাজিদ কোনো উত্তর না করে সোজা চলে গেল ক্লাসে। মোল্লা সাহেব দৃঢ় পায়ে চলতে লাগলেন। তার উদ্দেশ্য এখন ইসাক খানের বাড়িতে যাওয়া। ইসাক খান যদি কোনোভাবে জানতে পারেন তার বিয়ের প্রপোজাল প্রত্যাখ্যান করেছে আজাদ চৌধুরী, তাহলে কি হবে? কাজী সাহেবের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে অতিরিক্ত ভয়। ইখলাস খানকে কোনোভাবে সামলানো গেলেও তার ছেলেকে কি সামলানো যাবে? দরজার ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হয় ইখলাস খানের সাথে। পাশেই বসে আছে তার ছেলে। এত সকালে ঘটককে দেখে সবাই ভাবলেন হয়তো সুসংবাদ দেওয়ার জন্যই এসেছেন। ইখলাস খানের পাশেই তার ছেলেকে দেখে মোল্লা সাহেব অতি দ্রুত বেরিয়ে যেতে চাইলে ইখলাস খানের ছেলে এক হুঙ্কার দিয়ে বললেন, এই ঘটক, কই যান আপনি? এমন হুঙ্কারে বেশ ঘাবড়ে যান ঘটক সাহেব। আস্তে ধীরে এগিয়ে আসেন সোফায় বসে থাকা ইখলাস খান এবং তার ছেলের দিকে। এক কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন ঘটক মোল্লা সাহেবের দিকে। আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সেটা কি করতে? কথা শেষ করার আগেই ঘটক আমতা আমতা করে জানাই, আসলে খান সাহেব, আজাদ চৌধুরী এই বিয়েটাকে প্রত্যাখ্যান করেছেন। সে এক্ষুনি তার মেয়েকে বিয়ে দিতে প্রস্তুত নন। এমন এক শক্তপোক্ত কথায় বেশ রেগে গেলেন ইখলাস খান। তবে তার ছেলের কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। এতে কিছুটা ঘাবড়ে গেলেন ইখলাস খান আর ঘটক সাহেব। ইখলাস খানের ছেলে শান্ত মস্তিষ্কে জিজ্ঞাসা করলেন, আপনি ঠিক মতন আমার সম্পর্কে সবকিছু জানিয়েছিলেন আজাদ চৌধুরীকে? আমাকে ওই সুযোগটাই দেওয়া হয়নি খান সাহেব। এই ঘটকগিরি তোকে কে করতে বলেছে? তুই তো চাকর হওয়ার যোগ্যতা রাখিস না আমার বাড়িতে। এই মুহূর্তে ইচ্ছে করছিস তোকে গুলি করে এখানেই জ্যান্ত কবর দিয়ে রাখি। ঘটক মোল্লা সাহেব এক দৌড়ে গিয়ে বসলেন ইখলাস খানের ছেলের পায়ের নিচে। আমাকে মাফ করে দিন খান সাহেব, আমাকে আর একটা সুযোগ দিন দয়া করে। ঘটকের শার্টের কলার ধরে টেনে দু হাতে উপরে তুলে বললেন, আমি দ্বিতীয়বার কাউকে সুযোগ দেই না, তবে তোকে দিচ্ছি। পরের বার যেন নাটা হ্যাঁ হয়ে আসে এই খান বাড়িতে। তবে তুই ভুলে পালানোর চেষ্টা করলে একদম জ্যান্ত পুঁতে রেখে দেবো তোকে এই খান বাড়িতে। ইখলাস খান শান্ত ভঙ্গিতে নিজের ছেলেকে বললেন, কুল ডাউন মাই বয়, তোমার বাবা এখনো বেঁচে আছে। ঘটক মোল্লা সাহেব মাথা নত করে বললেন, খান সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। খান সাহেব হাতে দিয়ে ইশারা করে বলার জন্য সম্মতি প্রকাশ করলে ঘটক মোল্লা সাহেব বেশ কাছাকাছি গিয়ে বললেন,
আজাদ চৌধুরীকে আমি চিনি খান সাহেব। একবার কেন 100 বার গিয়েও যদি আমি বিয়ের প্রস্তাব রাখি, তার সামনে আমাকে প্রত্যাখ্যান করে দিবে। আপনি তো শহরের নামকরা একজন মানুষ, চেয়ারম্যান সাহেব হয়তো আপনাকে চিনে। আপনি যদি আমার সাথে ওই বাড়িতে যান, তাহলে হয়তো রাজি হতে পারে আজাদ চৌধুরী। ইখলাস খান জানায়। তুমি ভালো কথা বলছো, তাহলে টাইম ওয়েস্ট না করে বিকেলে যাওয়া যাক। ইখলাস খানের ছেলেকে উদ্দেশ্য করে বলেন। আরেকটি কথা জিজ্ঞেস করব খান সাহেব। হ্যাঁ বলো। আপনাকে না খান সাহেব, আপনার ছেলেকে। হ্যাঁ বল। আমি একজন নামকরা ঘটক হয়েও আজাদ চৌধুরীর মেয়েকে দেখিনি। আপনি কি করে দেখলেন? আর দেখে থাকলেও আপনার চেনার কথা নয়, কারণ আজাদ চৌধুরী কখনো নিজের মেয়েকে অপরিচিত কারোর সামনে আনেন না। ইখলাস খানও হ্যাঁ করে তাকিয়ে আছে। তারও ওই একই প্রশ্ন। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে উত্তর শোনার জন্য। আজাদ চৌধুরী নিজেও জানে না তার ঘরে একটা পূর্ণিমার চাঁদকে বড় করেছে, যে চাঁদ কোনো পুরুষের চোখে একবার পড়লে সে বারবার চাইবে ওই চাঁদকে নিজের করে রাখতে। তার সৌন্দর্যের বর্ণনা করার মতো নয়। সে দেখতে মনোমুগ্ধকর যে আমি এক দেখায় তার প্রেমে পড়ে গিয়েছি। সেই চাঁদের আলোতে আমি সারা জীবন আলোকিত হতে চাই। সে আমার অনাকাঙ্ক্ষিত ভালোবাসা। ছেলের মুখে মেয়ের এত প্রশংসা শুনে ইখলাস খানেরও বেশ ইচ্ছে করছে মেয়েটিকে একবার দেখতে। সাজিদ আজকে সারা ক্লাস মন খারাপ করে বসেছিল। জ্যোতির সাথেও কথা বলেনি। এরা তো কলেজেই আসেনি, কেন আসেনি তাও অজানা। আজকে কেউ ক্যান্টিনে যায়নি, সাজিদও যায়নি অভিমান করে, আর জ্যোতি যায়নি সাজিদ যায়নি বলে। তারা তিনজন ছাড়া আর কোনো বন্ধু নেই তাদের। কলেজ ছুটি দিয়ে দিয়েছে, তাই সাজিদ আগে আগে বেরিয়ে গিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটা এক দেখা চিনে ফেললো সাজিদের গাড়ি। তো শিকদার বাড়িতে তাহলে কি আজকে ও আদিল শিকদার এসেছে? সাজিদ বেশ দূরে গিয়ে একটি দোকানে দাঁড়িয়ে গাড়িটিকে লক্ষ্য করলো। বেশ কিছুক্ষণ পর জুথি কলেজ থেকে বের হচ্ছিল, তখনই আদিল ডাকে জুথিকে। এমএ এখানে আসো। জুথি কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে গেল আদিলের দিকে। আজকে আদিলের সাথে বডিগার্ড আসেনি, তবে একটা ছেলে এসেছে। কিছুটা আদিলের মতোই দেখতে, তবে আদিলের মতন এতটা ফর্সা নয়। জুথি মাথা নত করে বলে, আমাকে এই মেয়ে বলবেন না প্লিজ। আমার নাম জিনিয়া জুথি। ঠিক আছে, তোমার সেই অশুভ বান্ধবীটা কই? জুথির বেশ রাগ হলো আদিলের এমন কথা শুনে। ইরা যথেষ্ট ভালো ফ্যামিলিতে বিলং করে, হয়তো একটা থাপ্পড়কে কেন্দ্র করে ইরাকে অসভ্য বলছে, কিন্তু ইরা তো অসভ্য নয়। জুথি মাথা নত করে শান্ত হয়ে জানায় আজকে ইরা কলেজে আসেনি। কেন আসেনি জানতে চাইলে জুথি ঠিক মতন জানাতে ব্যর্থ হয়। ইরার না আসার কারণ জুথি জানে না। ঈশান ফোনে কথা বলছিল, তাই বেশ ভালোভাবে খেয়াল করেনি জুথি মেয়েটিকে। তবে এক পলক তাকাতেই চোখ জুড়িয়ে যায় ঈশানের। এতক্ষণ যাবৎ কথা বলছে আদিলের সাথে মাথা নত করে, মুখটাও স্পষ্ট নয়। মেয়েটিকে দেখে মনে হচ্ছে বেশ ভয় পেয়েছে, একদম ভয়ে নেতিয়ে আছে। ঈশান জুথিকে উদ্দেশ্য করেই বলল, এই মেয়ে বয়স কত তোমার? ঈশানের কথায় বেশ ঘাবড়ে যায় জুথি। চেনা নেই জানা নেই, হুট করে বয়স কেন জিজ্ঞেস করছে এই পুরুষ। জুথি মাথা নিচু করে ভয়কে গিলে বলল, মানে? ঈশান মুচকি হেসে জুথির বেশ কাছে গিয়ে বলল, ভয় পাচ্ছ মনে হচ্ছে। না, ভয় কেন পাবো? ঈশান মনে মনে আওড়াতে থাকলো, আই লাইক ইট। তোমাকে সারা জীবন ভয় দেখানোর দায়িত্বটা আজকে থেকে আমি নিয়ে নিলাম মিস জ্যোতি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আদিল কিছুটা বাঁকা হেসে বলল, জুথি তোমার বান্ধবীকে বলবে ট্যাটু করা সেই ব্যাড বয় মানে স্টুপিডটা এসেছিল তাকে খুঁজতে। আচ্ছা ভাইয়া, বলবো। আদিল জুথির ভয়ের কারণটা বুঝতে পারলো, তাই জুথি চলে যেতে বলল। আদিল যাওয়ার কথা বলার সাথে সাথে জুথি দ্রুত গতিতে জায়গা পরিবর্তন করলো। ঈশান আদিলকে উদ্দেশ্য করেই বলল, মেয়েটা কি সুইট তাই না? তবে আশি চৌধুরী ইরার থেকে কম। মানে? জুথি একা একা হেঁটে যাচ্ছিল অতি দ্রুত গতিতে। সাজিদ একটা দোকানে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই খেয়াল করে দেখছিল। সে মূলত আদিলের বিষয়ে জিজ্ঞেস করার জন্যই এসেছিল জুথির কাছে।
সারাদিন জুথির সাথে একবারও কথা বলেনি সাজিদ, তাই জুথিও আর সাজিদের সাথে কথা না বলে সামনে থাকা একটা রিকশা দাঁড় করিয়ে উঠে বসলো। চারপাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে অতি দ্রুত বৃষ্টি আসতে চলেছে। আকাশে মেঘ ডাকছে, চারপাশে অন্ধকার হয়ে আসছে, ঝড়ের বেগ বাড়ছে। ইরার শরীরে জ্বরের তাপমাত্রা আগের থেকে বেশ কমে গেছে। সারা রাত বৃষ্টির কারণে কারেন্ট ছিল না, তাই ফোনটাও চার্জ করা হয়নি। হয়তো জুথি আর সাজিদ খুব রেগে আছে তাকে ফোনে পায়নি বলে। ইরার বেশ পছন্দের একজোড়া পাখি আছে, লাভবার্ড। ইরা বেশ যত্ন করে তাদের, নিয়ম করে খাবার দেয়। ইরা ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে পাখিগুলোকে দানা দিচ্ছিল। সালমা চৌধুরী রাতের জন্য রান্না করছে। আজাদ চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। বাইরে এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। কে বা কারা যেন দরজায় বড় বড় কড়া নাড়ছে। আজাদ চৌধুরী উঠে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে দেখেন সেই সকালের ঘটকটা আবারও এসেছে। এতে বেশ বিরক্ত হয়ে গেলেন আজাদ চৌধুরী। ঘটক 32 পাটি দাঁত বের করে হেসে বললেন, মেহমানের কথা শোনার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, মেহমানকে? দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইখলাস খান বলে উঠলেন। আজাদ চৌধুরী কিছুটা লজ্জা পেয়ে গেলেন। তার আত্মসম্মানে বেশ লাগলো কথাটা। সে খেয়াল করেনি ইখলাস খানকে। আজাদ চৌধুরী অতি বিনয়ের সাথে ইখলাস খানকে ভেতরে আসার জন্য অনুরোধ করলেন। ইখলাস খান তার বডিগার্ডগুলোকে বাইরে অপেক্ষা করতে বলে নিজে ভেতরে প্রবেশ করলেন। বাইরে রাখা বড় বড় 2টা গাড়ি নিয়ে করে এসেছে তারা, সাথে এসেছে ডজন খানেক বডিগার্ড। তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলো ইখলাস খানের জন্য। ইখলাস খান পায়ের ওপর পা তুলে সোফায় বসলো। তার ঠিক পাশেই বসলো কাজী মোল্লা সাহেব। তার কিছুটা দূরে গিয়ে বসলেন আজাদ চৌধুরী। ঘটক মোল্লা সাহেব আজাদ চৌধুরীকে উদ্দেশ্য করেই বললেন। আজাদ চৌধুরী পূর্বের ন্যায় আবারও বললেন, আমি একবার নয়, দুইবার নয়, হাজারবার নিজের মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখি। আমি এক্ষুনি আমার মেয়েকে বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আজাদ চৌধুরী বেশ জোরেই কঠিন হয়ে বললেন কথাটা। ওনার এমন চেঁচামেচিতে দেখে দৌড়ে আসেন ওনার ওয়াইফ সালমা চৌধুরী। তবে ইরার বাবার কঠিন নিষেধ, ইরা যেন কখনো কারোর সামনে না আসে। ইখলাস খান বাঁকা হেসে দাঁতে দাঁত পিষে বললেন, এত হাইপার হবেন না চেয়ারম্যান সাহেব। আমি এখানে আপনার নাটক দেখতে আসিনি। আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এখন আপনি অবশ্যই মেনে নিলে ভালো, নয়তো আমার ছেলে সমাজকে প্রায়োরিটি দিবে না, সোজা তুলে নিয়ে যাবে আপনার ঘরের সম্মানকে। মানে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, আমি চাই না আপনার মেয়েকে সসম্মানে আমার বাড়িতে আমার ছেলে বউ করে নিয়ে যেতে। ঘটক সাহেব বেশ আকুতি করলেন আজাদ চৌধুরীকে। চেয়ারম্যান সাহেব, আপনার এতদিনের ঘরে তোলার সম্মান এক নিমিষে শেষ হতে দিবেন না। আপনি আমাদের লোক সমাজের অহংকার। মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে তো হবেই, আগে আর পরে। আপনি না হয় একটু ভেবে দেখুন, আপনার মেয়ে সারা জীবন ভালো থাকবে। ইখলাস খান আজাদ চৌধুরীর হাত ধরে অনুরোধ করে বললেন, আমার ছেলেকে আমি এতটা পাগল হতে দেখিনি আগে কখনো। আমার ছেলে চাইলে এক নিমেষেই আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারতো। আমার ছেলে এটা করেনি। সে চায় আপনার মেয়েকে সম্মানের সাথে ঘরে তুলে নেবে। আমাদের শত্রুতা সৃষ্টি না করে মিলেমিশে সবটা সামলানো উচিত। আপনি চাইলে ভেবে দেখতে পারেন, তবে ভাবনার শেষে যেন হ্যাঁটাই আসে। আগামী শুক্রবার এনগেজমেন্টের ব্যবস্থা করে রাখবেন। আজ আসি। কথা শেষ করে ইখলাস খান আর ঘটক মোল্লা সাহেব দ্রুত গতিতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। আজ শুধু বাইরে নয়, বরং বৃষ্টি হয়ে 2-1 ফোঁটা অশ্রুকণা জমে পড়ছে আজাদ চৌধুরীর চোখ বেয়ে। পাশে দাঁড়িয়ে থাকা সালমা চৌধুরী খুব আকুতি করে বলল তার হাজবেন্ড আজাদ চৌধুরীকে, আমরা এইভাবে আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। চলেন, আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। এরা এক কোণে দাঁড়িয়ে সবটা দেখলো। সে কি বলবে বুঝতে পারছে না, তার কি করা উচিত সে জানে না। এরার 2 চোখ বেয়ে ঝরছে নোনা জল। সে জানে না কে বা কেউ তাকে বিয়ে করতে চাইছে। সে কোন পরিবারের মানুষ দেখতে কেমন, মানুষ হিসেবে কেমন। ইরার বাবা মেয়েকে নিজের কাছে ডেকে নেয়। ইরা চোখের কোণে জমে থাকা পানিটা হাত দিয়ে মুছে এসে বসে
আজাদ চৌধুরীর সামনে। আজাদ চৌধুরী মাথা নত করে মেয়ের দুহাত আঁকড়ে ধরে বললেন, ইরার বাবা মেয়েকে নিজের কাছে ডেকে নেয়। ইরা চোখের কোণে জমে থাকা পানিটা হাত দিয়ে মুছে এসে আজাদ চৌধুরীর সামনে। আজাদ চৌধুরী মাথা নত করে মেয়ের দুহাত আঁকড়ে ধরে বললেন, আমি জীবনে যে ভয়টাই পেয়েছিলাম আজ সেটাই হচ্ছে আমাদের সঙ্গে। আমার পরিবারকে কেউ যেন কখনো টার্গেট না রাখে, সেজন্য আমি আমার পরিবারটাকে সবসময় সবার নজর থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কোনো বাজে পাপের নজর এসে পড়েছে আমার ঘরে। ইরা ফোপাতে ফোপাতে বলল। আব্বু তুমি শান্ত হও, আমাকে বলো তো এই লোকটা কে? আজাদ চৌধুরী বেশ শান্তভাবে উত্তর দিলেন নিজের মেয়েকে। নিকলাস খান একজন নামকরা মাফিয়া কিং। হয়তো তার পরিবারের সকল সদস্য মাফিয়া দলের কেউ। তুমি হয়তো কোনোভাবে ভুল করে তাদের কারোর সামনে পড়ে গিয়েছিলে, তাই হয়তো এখন তোমাকে টার্গেট রেখেছে। আজাদ চৌধুরীর কথায় ইরার মনে হলো হয়তো সেই ট্যাটু করা স্টুপিড লোকটা, কারণ তার আচার আচরণ একদম ভালো না, পুরো মাফিয়া কিংদের মতন। আজাদ চৌধুরী শান্ত গলায় বললেন, আমি একজন চেয়ারম্যান, আমার হাতটা এতটাও লম্বা হয়নি এখনো, আমার ক্ষমতা খুবই সামান্য। আমি চাইলেও এমন অনেক কিছু করতে পারি না, তবে তুমি চাইলে আমরা সবাই দেশের বাইরে চলে যেতে পারি। ইরা কিছুটা বাঁকা হেসে বলল, তাহলে তুমি কি বলছো আমরা পালিয়ে যাবো আব্বু, তোমার সব সম্মান নষ্ট করে দিয়ে? আব্বু তুমি তো আমাকে এই শিক্ষা দাওনি, তবে আজ কেন বলছো? আমার কাছে আমার মেয়ের জীবন সবার প্রথমে। তোমাকে হেফাজতে রাখা আমার কর্তব্য। আল্লাহ না করুক তোমার কিছু হয়ে গেলে আল্লাহ আমাকে মাফ করবে না। মা, আমার একটি রাজকন্যা অকালে ধরে গেছে। আমি চাই না তোমার সাথেও এমনটা হোক। চলো আমরা সবাই রাতের অন্ধকারে দূরে কোথাও চলে যাই। ইরা বেশ শক্ত হয়ে বলল, না আব্বু, আমরা পালাবো না। আর পালিয়ে এবার কতদিন? এবার থেকে লড়তে হবে আমাদের শত্রুর প্রতিপক্ষ হয়ে। অপস, কি সুন্দর দেখতে মাইরি মেয়েটা, এক দেখায় দেওয়ানা হয়ে যাচ্ছি। কয়টা লাগে ঈশান্তর? এলাকার সব বিশ্ব সুন্দরী আমার আমার জন্য সব বুকিং করে রাখো। সব নারী আমার একটা একটা করে কাজে লাগাবো। শালা লুচ্চা। এক্সকিউজ মি। দরজার বাইরে থেকে কারোর কথার আওয়াজে দুজন পিছে ফিরে তাকায়। তাকাতেই দেখে আয়রা। কিরে আদিল, এই সাদা বিড়ালটা কই থেকে আসলো? আয়রা আর পারমিশনের জন্য ওয়েট করলো না, সোজা চলে আসলো রুমের ভেতর। ঠিক আদিলের কিছুটা পাশে ঘেঁষে বসলো। এতে আদিল বেশ কিছুটা সংকোচ বোধ করলো। আদিল আয়রার থেকে বেশ দূরত্ব নিয়ে বসতে চাইলে আয়রা হাত টেনে ধরে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? কিছুদিন পর থেকে আমরা আরও ক্লোজ হয়ে থাকবো, একদম আঠার মতন। ঈশান ভ্যাবাচাকা খেয়ে গেল। তাহলে কি তলে তলে আদিল এই মেয়ের সাথে লাইন মারতো? সে কিনা সোজা বাড়িতে চলে আসছে। যাই আঙ্কেলকে খবরটা দিয়ে আসি। ঈশান পাশ থেকে উঠে যেতে চাইলে আয়রা বলে, হাই ঈশান, হাউ আর ইউ? হ্যালো, আই এম গুড। তোমাকে তো ঠিক চিনলাম না। আয়রা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ও সরি, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি সোনালী তালুকদারের একমাত্র মেয়ে, আয়রা তালুকদার। আমি ইউএসএ থাকি। কিছুদিনের মধ্যেই আমার আর আদিলের এনগেজমেন্ট ঠিক হবে, তাই এসেছি আমরা। বাই দ্য ওয়ে, তোমাকে আদিল আমার বিষয়ে কিছু জানায়নি? ঈশান আদিলের দিকে তাকিয়ে মিনমিনে বলল, আদিলকে দেখে মনে হচ্ছে হয়তো সেই জানে না এঙ্গেজমেন্টের কথা। তাহলে আমি কিভাবে জানবো? তাহলে কি শেষ পর্যন্ত আদিল এই ধলা বিড়ালটাকে বিয়ে করবে? বেশ হাসি পেল। সারা জীবন নিজেকে স্মার্ট সুন্দর দাবি করতো, আজকে না সাদা বিড়াল বিয়ে করবে। ঈশানকে এমন হাসতে দেখে আদিলের ভীষণ রাগ হলো। সে বুঝতে পারছে না এর হাসির কারণ। তাই আদিল আয়রাকে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে ইউএস থেকে এসে নিজের রুমেও যাওনি, সোজা আমার রুমে চলে এসেছো। ইয়েস বেবি, তোমাকে অনেক মিস করছিলাম। আদিল অবাক হয়ে বলল। হায় আল্লাহ, এত ভালোবাসা আমি কই রাখবো? পাশ থেকে ঈশান মুচকে হাসতে হাসতে বলল, চল গিয়ে ব্যাংকে রেখে আসি, নয়তো চুরি হওয়ার চান্স আছে। ঈশানের সাথে সাথে আয়রাও সহমত জানিয়ে বলল, ইউ আর রাইট। বাই দ্য ওয়ে, আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আসছি।
এই বলে আয়রা আদিলের রুমের থেকে বের হয়ে যায়। আদিল বিছানার ওপর ধপাস করে বসে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, শেষমেশ মম কি না এই মেয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট করার প্ল্যান করছে? দিস ইজ নট ফেয়ার মম। ঈশান নিজের হাসিকে সামলানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলল, আদিল, তোর জন্য ভীষণ মায়া হচ্ছে আমার। শেষমেশ কেনা এই মেয়েকে বিয়ে করবি? বিশ্বাস কর, তোর জীবনটা তেনা তেনা হয়ে যাবে। তোর জন্য এক বালতি সমবেদনা। আদিল বেশ মন খারাপ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।